তনুচ্ছায়া মুখার্জির কলমে আজকের নিবেদন বরণ। ডক্টর সেন। প্রেয়সীর পাগলামিটা বেড়েই চলেছে। জানেন, কাল মাঝরাতে উঠে ড্রেসিং টেবিলের সামনেও বসে সাজছিল। ঠোঁটে টিপ, লাল স্টিপ লিপস্টিক লাগিয়ে কি উগ্র সেজে আমার কাছে এসে আমার ঘুম ভাঙিয়ে দিয়ে বলল, দেখো আমাকে কি সুন্দর লাগছে। ওরা তো আমার দিকে ফিরে তাকালেও না একবার। তুমি অন্তত আমার দিকে তাকাও। সারা দিন কাজের চাপ, একটু শান্তিতেও আমাকে ঘুমোতে দেবে না। প্রচণ্ড রাগে ওর হাত থেকে লিপস্টিকটা ছুঁড়ে ফেলে দিয়েছি ডক্টর সেন। আমি একটু ওভার রিয়্যাক্ট করে ফেলেছি। কি করব, মাথাটা গরম হয়ে গেল। আর পারছি না ডক্টর সেন। 2 বছর তো হলো, আর কতদিন অপেক্ষা করব আমি? কবে প্রেয়সী আগের মতো স্বাভাবিক হবে? ব্রতিন ডক্টর সেনকে উত্তেজিত হয়ে কথাগুলো বলতেই ডক্টর সেন ঠান্ডা গলায় বললেন, দেখুন মিস্টার রায়, আপনার ম্যাডামকে হার্ট করা উচিত হয়নি। আপনি ছাড়া ম্যাডামের ব্যাপারটা কে বুঝবে বলুন তো? ম্যাডামের মানসিক সমস্যাটা আপনি শুধু জানেন। ম্যাডাম যে নিজের বয়সকে কিছুতেই মানতে চাইছেন না। অতীতের একজন সফল নায়িকার জীবনের এটা একটা ট্র্যাজেডি। উনি একসময় সফল নায়িকা ছিলেন। ওনার ছবি তো আমি দেখেছি। কি অসাধারণ অভিনয় করতেন উনি। প্রত্যেকটা ছবি ওনার হিট হতো। প্রডিউসার, ডাইরেক্টরদের ওর ডেট পাওয়ার জন্য লাইন লেগে যেত। কিন্তু আজ ওর বয়সটাকে উনি মেনে নিতে পারছেন না। নিজেকে আগের মতো মনে করছেন। কিন্তু ওর যৌবনকাল যে পেরিয়ে গেছে উনি সেটা মানতে পারছেন না। নায়িকা হিসাবে ডাইরেক্টররা যে ওনাকে চাইছেন না, উনি তা মেনে নিতেই পারছেন না। সব সফল নায়িকাদের ক্ষেত্রে এই একই রকম মানসিক সমস্যা হয়। সময়ের সাথে সাথে ওনারা জীবনটাকে মানিয়ে নেন, কিন্তু উনি কিছুতেই পারছেন না। মানাতে না পারাটাই ওর সমস্যা। ওর অড সাজটা এখানে আসল সমস্যা নয়। উনি সময় অসময় সাজেন, চড়া মেকআপ করেন। কেন জানেন? ওকে যাতে কোনো অংশে এজেড না লাগে। নিজের স্ত্রীকে সুস্থ করে তুলতে হলে ম্যাডামের সাজগোজ আপনাকে পছন্দ না হলেও তার প্রশংসা করতে হবে। ওনাকে সুন্দর না লাগলেও তাকে সুন্দর লেগেছে বলতে হবে। ওনাকে ডাইরেক্টরের দেওয়া সাইড রোল করতে রাজি করাতে হবে। ওনাকে বোঝাতে হবে অভিনয় করাটাই আসল, সে যে কোনো চরিত্রেই হোক। পরবর্তী প্রজন্মকে একদিন নিজের জায়গাটা ছেড়ে দিতে হবে। বরং উনি যদি ওর মধ্যে যা অভিনয় দক্ষতা আছে তার সবটুকু অন্যকে দিয়ে যেতে পারেন, তাহলে উনি নিজেকে তাদের মধ্যে খুঁজে পাবেন। এটা ওকে বোঝাতেই হবে। এই বলে ডক্টর সেন ব্রতিনকে প্রেয়সীর জন্য একটা অভিনয়ের শিক্ষার প্রতিষ্ঠান খুলতে পরামর্শ দিলেন, যেখানে প্রেয়সী নিজের ভেতরের সব গুণ ছড়িয়ে দেবেন শিক্ষানবিশদের মধ্যে। অন্যদিকে কর্মব্যস্ততা প্রেয়সীর মানসিক সমস্যা দূর করবে। প্রেয়সীর কেরিয়ার যখন একদম শীর্ষে, সেই সময়টা একটা ফিল্ম ফেস্টিভ্যাল নামে নামকরা ইন্ডাস্ট্রিয়ালিস্ট ব্রতিন রায়ের সাথে তার পরিচয় হয়। এরপর ঘনিষ্ঠ সম্পর্ক থেকে প্রেম, তারপর দুজনের বিয়ে। বেশ সুখেই কাটছিল তাদের জীবন। কিন্তু জীবনের অনেকটা সময় পার করে আসার পর দাম্পত্য জীবনে বিশাল প্রাচীরের ন্যায় সমস্যা দম্পতির সুখ শান্তি ক্রমশ নষ্ট করে দিচ্ছিল। ব্রতিন বললেন, খুব ভালো একটা উপায়ের কথা বললেন ডক্টর সেন। আগে ভাবলে আমার মনে হয় তাড়াতাড়ি প্রেয়সী সমস্যা থেকে বেরিয়ে আসতে পারত। ডক্টর সেন উত্তরে বললেন,
আনফর্চুনেটলি আমার মাথায় আগে এই ভাবনা আসেনি। ব্রতিন বললেন, আমি আপনার পরামর্শ সব সময় মেনে চলব। ডক্টর সেন বললেন, হয়তো সহজে উনি এটা মেনে নেবেন না। আপনাকে আরও ধৈর্য ধরতে হবে। এর জন্য ম্যাডামের আরও কাউন্সিলিং করার দরকার। ব্রতিন বললেন, তাই করুন ডক্টর সেন। প্রেয়সীকে যে কোনোভাবেই সুস্থ হতে হবে। ও ছাড়া আমার যে কেউ নেই। আমি যে নিঃসন্তান। ডক্টর সেন বললেন, আমি আমার দিক দিয়ে যথাসাধ্য চেষ্টা করব। আপনাকেও মাথা ঠান্ডা রেখে ওর সাথে ব্যবহার করতে হবে। ইংরেজি প্রথম বছরের প্রথম দিন। কলকাতার ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছে। পথঘাট আলোর রোশনাইয়ে ঝলমল করছে। গাড়িতে ফিরতে ফিরতে প্রেয়সীর সাথে কাটানো ভালো মন্দ অনেক স্মৃতি ব্রতিনের মনে ভিড় করছে। তার পরক্ষণেই ডক্টর সেনের কথা ব্রতিনীর মনে পড়ল। ব্রতিন নিজের কাছে অঙ্গীকারবদ্ধ, আজ কোনো অবস্থাতেই তিনি মাথা গরম করবেন না। প্রেয়সীকে তাকে সুস্থ তুলতেই হবে। ভাবতে ভাবতে কখন যে তিনি পৌঁছে গেছেন খেয়ালই করেননি। শেষে ড্রাইভারের ডাকে ব্রতিন সম্মিত ফিরে পেল। কলিং বেল বাজাতেই পরিচালিকা শ্যামলী দরজা খুলে দিল। ব্রতিন বেডরুমে ঢুকেই দেখলেন প্রেয়সীর গায়ে কোনো গরমের পোশাক নেই। টকটকে লাল জারদৌসি শাড়ি পরেছেন, ভীষণ সেজেছেন। প্রেয়সীকে দেখে ব্রতিনের খুব বিরক্ত লাগছিল। তবুও মাথা ঠান্ডা রেখে বললেন, ডার্লিং, তোমাকে দারুণ লাগছে। প্রেয়সী গদগদ হয়ে বললেন, তাই না গো? একদম নায়িকার মতো বলো। কিন্তু ডাইরেক্টর সুমনদা আমাকে কিছুতেই হিরোইনের রোলটা কেন দিতে চাইছেন না? আমার অভিনয় ক্ষমতা এক চুলও নষ্ট হয়নি, সেটা তো তুমি ভালো করেই জানো। আমি আগের মতোই সুন্দর, 100% নায়িকা হবার যোগ্য আমি। এটা আমার দৃঢ় বিশ্বাস। ব্রতিন প্রেয়সীকে কাছে টেনে নিয়ে বললেন, তোমার ধারণা একদম ঠিক। কিন্তু তুমি কি মনে করো না পরবর্তী প্রজন্মকে একটু সুযোগ দেওয়া উচিত? আমার মতো একজন অভিনেতা অভিনেত্রীর কাছে অভিনয়টাই বড়, তা সে যে চরিত্রেই অভিনয় করুক। পার্শ্ব চরিত্রের জন্যও একটা মুভি হিট হতে পারে। প্রেয়সী ভায়োলেন্ট হয়ে ব্রতিনের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বললেন, না না, আমি আমার জায়গা কাউকে দেব না। তারপর কান্নায় ভেঙে পড়লেন। এরপর অনেক দিন ধরে অনেক টানাপোড়েন চলল। ডক্টর সেন নানাভাবে প্রেয়সীর চিকিৎসা চালাতে লাগলেন। ব্রতিন সবসময় ঠান্ডা মাথায় প্রেয়সীকে বোঝাতে লাগলেন। প্রেয়সীও প্রথম প্রথম ব্রতিনের কথা সহ্য করতে পারতেন না। শেষে ডক্টর সেনের অনেক চিকিৎসা, কাউন্সিলিং আর ব্রতিনের সীমাহীন ভালোবাসা শেষ পর্যন্ত প্রেয়সীকে সুস্থ করে তুলেছিল। প্রেয়সী এখন পুরোপুরি সুস্থ। তিনি এখন পার্শ্ব চরিত্রে নিজের সবটুকু উজাড় করে অভিনয় করছেন। আর শিক্ষানবিশদের জন্য অভিনয় শেখানোর সংস্থা খুলেছেন, যেখানে তিনি নিজের অভিনয় দক্ষতা শিক্ষানবিশদের মধ্যে ছড়িয়ে দিয়ে তাদের মধ্যে নিজেকে খুঁজে পান। এই অনুভূতিটা তার জীবনের বিশেষ আনন্দের অনুভূতি বলা যায়। নতুন প্রজন্মকে নিয়ে ভেতরকার সবটুকু গুণ ছড়িয়ে দিয়ে তিনি যেন তাদের বরণ করলেন। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করতে ভুলবেন না।
লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে নেবেন, যাতে এরকম নতুন নতুন গল্পের ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথে সর্বপ্রথম নোটিফিকেশানটি পৌঁছে যায় আপনার কাছে। ধন্যবাদ।